আমেরিকা এবং ইসরায়েল এদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে আমেরিকাও যা, ইসরায়েলও যা। আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ এটা অভিন্ন। চীন থেকে এবং রাশিয়া থেকে অলরেডি ইরান পেয়েছে এবং যুদ্ধের আগে অনেক খবর আমরা দেখেছি। চীন থেকে কার্গো বিমান, রাশিয়া থেকে কার্গো বিমান, সেখানে অস্ত্র, পার্টস ইত্যাদি ইত্যাদি সেখানে এসছে। সো এই জায়গাটায় আমেরিকাকে দুর্বল করার জন্য চীন এবং রাশিয়া পিছন থেকে ইন্ধন যোগাবে, এটা সন্দেহ, এই এই জায়গায় সন্দেহ করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, ইরানকে দিয়ে আমেরিকাকে দুর্বল করার জন্য এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার জন্য একটা একটা গেম তারা খেলবে বা তারা এটা চাইবে। তারা কি আসলে এখনো সেই আমেরিকার দালালি করবে? আমেরিকার তোষণ নীতি এটাকে এখনো কি তারা চালিয়ে যাবে, না এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করবে? এই একটা দুর্বলতার জায়গা রয়ে গেছে যে আশপাশের সব সুন্নি দেশ, সুতরাং শিয়াকে ধরতে হবে, শিয়াকে দুর্বল করতে হবে, সুন্নিদেরকে খেপিয়ে তুলতে হবে, তখন সুন্নি দেশগুলি তাদের উপর আক্রমণ করবে। এই বিষয়টাকে ভাবার কোনো সুযোগ রয়েছে? আপনার দৃষ্টিতে কি মনে হয়, এখানে কি ধর্মীয় কোনো যুদ্ধ হচ্ছে নাকি আসলে স্বার্থের যুদ্ধ, দখলদারের যুদ্ধ? আপাতত দৃষ্টিতে এটাকে ধর্মীয় যুদ্ধের কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে সম্পূর্ণ স্বার্থের একটা যুদ্ধ। এটা আধিপত্য বিস্তারের একটা যুদ্ধ আপনি বলতে পারেন। কারণ আপনারা জানেন, আপনারা অনেকে আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন, আমাদের আলোচনাগুলো চলে আছে। ইসরায়েলের একটা আ গ্রেট ইসরায়েল বা ড্রিম ল্যান্ড বলেন, তার একটা স্বপ্ন আছে, তার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বাধাই হচ্ছে ইরান। এবং ইসরায়েল তার গ্রেট ইসরায়েল তৈরি করার পথে যদি কাউকে অন্তরায় মনে করে, তাহলে সেটা হচ্ছে ইরান। এটা হলো প্রথম কথা। সুতরাং এখানে স্বার্থ এবং আধিপত্যবাদ, এই ২ টা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি যে কথাটা এনেছেন যে ধর্মীয় যুদ্ধ বাঁধানোর একটা পায়তারা, অবশ্যই তো এটা আছেই। যেরকম ইতোমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে সৌদিকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য আপনিও যেটা বললেন যে আরামকোতে যে হামলাটা করা হলো। কিন্তু আমি মনে করি যে আপাতত দৃষ্টিতে সুন্নিরা, সুন্নি বলেন আর যাই বলেন, ইরান যেহেতু ইসরায়েল এবং আমেরিকার মতো এরকম মানবতা বিরোধী ওইরকম ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাই নাই। এজন্য এখন পর্যন্ত সুন্নি জনতা যারা আছে বা সুন্নি মাইন্ডের যারা আছে, তারা সবাই যে ইরানের বিরুদ্ধে চলে গিয়েছে এরকম আমরা কোনো আলামত আমরা এই পর্যন্ত আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি বা আমাদের কাছে মনে হয়নি। সুতরাং এটাই হচ্ছে মূল কথা। আর দ্বিতীয় আরেকটা কথা আমি বলতে চাই যে আমেরিকা এবং ইসরায়েল এদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে আমেরিকাও যা, ইসরায়েলও যা। আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ এটা অভিন্ন। এটা এখানে কোনো পার্থক্য করার কোনো কিছু নাই। এবং এই ইসরায়েল প্রতিষ্ঠা করেছে, এর পিছনে আমেরিকা আছে, ব্রিটেন আছে, সেই ইতিহাস আমি টানছি না। এটা মূলত আমেরিকা মধ্যপ্রাচ্যকে শাসন করা বা মধ্যপ্রাচ্যে তার স্বার্থকে সিদ্ধির জন্য, উদ্ধারের জন্যই এই ইসরায়েলকে এখানে প্রতিষ্ঠা করেছে। আপনি এটাও বলতে পারেন যে এই ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা পুলিশ বাহিনী বা তার পুলিশের যে কাজকর্ম আছে, ইসরায়েল সেটা করে দেয়। জাস্ট এটাই। আমি এখানে কয়েকটা পয়েন্ট একটু আলোচনা করতে চাই এই যুদ্ধ নিয়ে। যুদ্ধ যদি আমাকে প্রথমে বলেন যে এই যুদ্ধ কি আসলে খুব তাড়াতাড়ি শেষ হবে কিনা, তাহলে আমাকে ইউক্রেন প্রসঙ্গটা একটু টেনে আনতে হবে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছিল, ভেবেছিল যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো রাশিয়াকে দখল করবে বা তার উদ্দেশ্য সে হাসিল করবে, কিন্তু সেটা হতে দেয়নি ন্যাটো। ন্যাটো যেভাবে ইউক্রেনকে সাপোর্ট দিয়েছে বা এখন পর্যন্ত এই ২ বছর ২.৫ বছর হয়ে গেল, এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে টিকে আছে, এটা পশ্চিমাদের প্রত্যক্ষ সাপোর্টের কারণে কিন্তু এটা হয়েছে। এইখানে যেটা হবে আমার কাছে যেটা মনে হয় যে ইরান, ইতোমধ্যে আপনারা শুনেছেন বা আমরাও জেনেছি যে লজিস্টিক যে সাপোর্ট গুলো চীন থেকে এবং রাশিয়া থেকে অলরেডি ইরান পেয়েছে এবং যুদ্ধের আগে অনেক খবর আমরা দেখেছি। চীন থেকে কার্গো বিমান, রাশিয়া থেকে কার্গো বিমান, সেখানে অস্ত্র, পার্টস ইত্যাদি ইত্যাদি সেখানে এসছে। সো এই জায়গাটায় আমেরিকাকে দুর্বল করার জন্য চীন এবং রাশিয়া পিছন থেকে ইন্ধন যোগাবে, এটা সন্দেহ, এই এই জায়গায় সন্দেহ করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। সুতরাং যেই খেলাটা পশ্চিমারা ইউক্রেন নিয়ে খেলেছে, আমার মনে হয় চীন এবং রাশিয়া প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, ইরানকে দিয়ে আমেরিকাকে দুর্বল করার জন্য এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার জন্য একটা একটা গেম তারা খেলবে বা তারা এটা চাইবে। দ্বিতীয়ত আমরা যদি এই ইরানের ইতিহাস দেখি, ইরানের পূর্ব নাম ছিল পারস্য। আমরা জানতাম যে পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, একটা পারস্য এবং একটা রোম। এই পারস্য কিন্তু তারা ঐতিহ্যগতভাবে, ইতিহাসগতভাবে তারা কিন্তু একটা যোদ্ধা জাতি এবং তারা তাদের আত্মমর্যাদা এইটাকে কিন্তু খুব মানে জোরালো ভাবে দেখে।
তারা মরে যেতে রাজি আছে, তারা ভেঙে যেতে রাজি আছে, কিন্তু আত্মমর্যাদাকে বিসর্জন দিতে ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে তারা কিন্তু এটা ছাড় দেয় না। সুতরাং ইরান খুব সহসা হার মানবে এটা বলা খুব মুশকিল। যতক্ষণ পর্যন্ত একেবারে ডিস্ট্রয় না হবে ততক্ষণ পর্যন্ত ইরান হার মানবে বলে মনে হয় না। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমাদেরকে, যুদ্ধের যেভাবে ইরান রুখে দিচ্ছে বা যেভাবে ইরান জবাব দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে তারা দীর্ঘদিন পর্যন্ত তারা এই প্রস্তুতিটা নিয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত তারা এই প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। তারা হয়তো ধারণা করেছিল যে এই যুদ্ধটা আজ থেকে আরো 10 বছর আগে হওয়ার কথা, কিন্তু হয়নি। এই 10 বছর কিন্তু ইরান একটা সুযোগ পেয়েছে বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত আমি এখানে আরেকটা কথা বলি যে আরব রাষ্ট্রগুলোর যে দুরবস্থা আমরা দেখছি, সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে যেই আরব রাষ্ট্রগুলো এতদিন পর্যন্ত আমেরিকাকে ঘাঁটি দিয়ে টাকা খরচ করে, ডলার খরচ করে যাদেরকে পুষলো, জামাই আদর করলো, আমরা দেখলাম যে আজকে আমেরিকা তারা ইউটার্ন নিয়েছে। এমনকি এই যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি আমেরিকার, আমার যদি এখান থেকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তাদের বুঝ হয় তাহলে তো ভালো কথা, কিন্তু বুঝ হবে কি হবে না এটা আমার কাছে সন্দেহ। আমি সন্দিহান যে আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা কি আসলে এখনো সেই আমেরিকার দালালি করবে? আমেরিকার তোষণ নীতি এটাকে এখনো কি তারা চালিয়ে যাবে, না এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করবে? যে আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা কি আসলে এখনো সেই আমেরিকার দালালি করবে? আমেরিকার তোষণ নীতি এটাকে এখনো কি তারা চালিয়ে যাবে, না এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করবে? ইতোমধ্যে আমেরিকা ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে তার যে নাগরিক আছে তাদেরকে সরে যেতে বলছে। যেই সোলজার গুলোকে এতদিন পর্যন্ত দুধ কলা দিয়ে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো জামায়াত করলো, এখন আমরা দেখলাম যে বিপদের মুহূর্তে সেই সোলজার গুলোকেই আবার আশ্রয় দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যের। এটা খুব একটা মানে কেমন হয়ে গেল বিষয়টা। এখন তারা সেখানে গিয়ে হোটেলে আশ্রয় দিচ্ছে বা তাদেরকে নিরাপত্তার একটা বিষয় এখানে সামনে চলে আসছে। সো এই জায়গা থেকে মধ্যপ্রাচ্য গুলো তারা শিক্ষা নেবে বলে আমি আশা করি যে আমাদের যারা মধ্যপ্রাচ্যের যারা সুন্নি ঘরানার আছে, সুন্নির কথাটা বারবার চলে আসছে, মুসলিম যারা আছে তারা এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবে। দ্বিতীয়ত আমি আরেকটা বলবো যে ইরান যেই কাজটা করেছে, অর্থনৈতিক যে ওয়ারটা শুরু করেছে, অবরোধ যেটা করেছে, আপনারা জানেন যে মিডল ইস্টে যদি এমন হয়, সৌদির যে পানি সাপ্লাইয়ের যে বিষয় আছে সেখানে কিন্তু মিঠা পানি খুব রিফাইন করে করে সেখানে কিন্তু সাপ্লাই দিতে হয়। যদি এমন ঘটনা শুনেন যে মেইন যে সাপ্লাই দেওয়ার যে তাদের ফ্যাক্টরি বা পানির যে বড় গোডাউ কারখানা আছে সেইখানেও যদি হামলা হয়, তার মানে ইরান চাচ্ছে যে কোনো ওয়েতে মধ্যপ্রাচ্যকে চাপে রাখতে, যাতে করে আমেরিকা চাপে পড়ে। কেননা হুম। মধ্যপ্রাচ্যের অর্থ দিয়েই কিন্তু আমেরিকার বড় একটা অর্থনৈতিক চালিকা শক্তি এখান থেকে তারা নিচ্ছে। এই জন্য ইরান টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো, যাতে করে এই চাপগুলোকে আমেরিকায় পড়ে। এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, ধর্মের যে একটা বিষয় আছে যে শিয়া এবং সুন্নির যে বিরোধ, এই বিরোধটাকে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু কাজে লাগানোর জন্য খুব তারা কৌশল অবলম্বন করছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় আগের যুদ্ধে, আগের যে 12 দিনের যুদ্ধ ছিল সেই যুদ্ধেও কিন্তু আমেরিকা ইসরায়েল এই জায়গায় সাকসেস হয় নাই, এইবারও কিন্তু সাকসেস হবে না। দেখুন, মজার বিষয় হলো বাংলাদেশের রেমিটেন্স যত আসে সব মধ্যপ্রাচ্যের থেকে আসে, কিন্তু বাস্তবতা আমরা দেখছি কি মধ্যপ্রাচ্যের পক্ষে কেউ নাই, সব কিন্তু ইরানের পক্ষে। এই জায়গায় খুব ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশের রেমিটেন্স আসে, আমাদের শ্রমিকরা কাজ করে মধ্যপ্রাচ্যে, কিন্তু সাপোর্ট করার ক্ষেত্রে আমরা কি দেখছি যে সবাই আমরা ইরানকে সাপোর্ট দিচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের যেই শ্রমিকটা কাজ করতেছে, ভিডিওগুলো আপনারা দেখেছেন, ইরানের মিসাইল যখন পড়তেছে তারা মনে হয় আনন্দ উৎসব করতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য আমেরিকার কে যে তোষণ নীতি তারা অবলম্বন করেছে। আসলে দীর্ঘ ইতিহাস তো টানা যাবে না। মধ্যপ্রাচ্যের সেই তুরস্কের খেলাফত, যে তুর্কি যে খেলাফতটা ধ্বংস হলো, তার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, ইতিহাস যদি দেখি, সেই জায়গায় আমরা দেখি যে এই বর্তমান যারা শাসক আছে, জর্ডান বলেন, সৌদি আরব বলেন, ইরাকটা ভিন্ন হয়ে গিয়েছিল, কাতার বলেন, এই যে রাষ্ট্রগুলো আছে এদের পূর্বপুরুষরা কিন্তু ব্রিটিশদের সাথে আতাত করেই তুর্কির সেই খেলাফত ব্যবস্থাকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য তারা কিন্তু অনেকটা দায়ী।
তারা কিন্তু আপোস করেছিল। তাদের উত্তরসূরিরা কিন্তু এখন কোনো না কোনোভাবে ক্ষমতায়। সুতরাং এরা বংশগতভাবে ওই ব্রিটেন এবং আমেরিকা তাদের তাবেদারি করে, তাদের তোষামোদী করেই কিন্তু তারা তাদের গদিকে টিকিয়ে রাখছে। কাজেই এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমাদের ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ থেকে মুসলিম উম্মার শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে। আমি যেটা বলবো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক একটা আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া বিররিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলছেন মুসলমানদেরকে তোমরা শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। আজকের পৃথিবীতে যারা গণতন্ত্র বলেন, যারা মানবতা বলেন, যারা আমেরিকা পশ্চিমাদেরকে মানবতার মুক্তির দূত মনে করে, গণতন্ত্রের সূতিকা গাথার মনে করে, আমরা একটু তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আজকের পৃথিবীতে মানবতা, আজকের পৃথিবীতে গণতন্ত্র, এইগুলো সব ফাঁকা বলি। আজকের সমাজ হচ্ছে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, এইটা ছাড়া বিকল্প আর কোনো কিছু নেই। ইসলাম পূর্ব জাহিলি যুগের যা সমাজ ব্যবস্থা ছিল, আজকে আমরা তাই দেখছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ছিনতাই করে নিয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প দম্ভ ভরে শয়তানের মতো হাসে আর বলে যে আমেরিকার, দুঃখিত, ইরানের পরবর্তী সুপার পাওয়ার কি হবে সেটা আমার সাথে আপোষ করে তা নির্ধারণ করতে হবে। অমুক দেশের রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে আমরা যা চাইবো সেটা হবে। তাহলে কোথায় সেই গণতন্ত্রের ফাঁকা বলি, কোথায় সেই গণতন্ত্রের আওয়াজ? এগুলো তো সব ফাঁকা বলি, এগুলো কিচ্ছু না। আজকের পৃথিবীতে যদি টিকে থাকতে হয়, মুসলিম বিশ্বকে যদি টিকে থাকতে হয়, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। তা না হলে আজকের পৃথিবীতে টিকে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই।